দর্শক স্বাগত উই লাভ স্পোর্টস, আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। প্রতিদিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি ক্রীড়াঙ্গনের নানা আলোচিত দিক নিয়ে কথা বলতে। আজ আপনারা সবাই জানেন যে কিছুদিন পরে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। বেশ দীর্ঘদিন পর আসলে বাংলাদেশের এরকম একটি বড় আসর হতে যাচ্ছে হকিতে। তো কেমন চলছে আমাদের প্রস্তুতি, প্লাস সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনকে ঘিরে হকি পাড়া কেমন সরগরম, সব কিছু নিয়ে আজকে কথা হবে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মেজর অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন চাকলাদার এবং তার পাশে রয়েছেন সেলিম রেজা, জাতীয় হকি আম্পায়ার। শাহাবুদ্দিন ভাই কেমন আছেন? ভালো, আপনি তো ভালো এই আছেন? তো আমি ভালো। সেলিম ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো, ইনশাল্লাহ ভালো। আপনি ভালো তো? এই তো আমিও। শাহাবুদ্দিন ভাই, প্রথম আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে হকি বড় একটা আসর শুরু হতে যাচ্ছে সামনেই। তো ফ্লাড লাইট নিয়ে অনেক প্রবলেম ছিল, অনেক কথা ছিল। তো স্বাভাবিক প্রস্তুতি কেমন চলছে আমাদের? আমাদের এখানে যখন একটা টুর্নামেন্ট হয় তখন শুধু মাঠের খেলাটাই বড় কথা না, বিদেশি দলগুলো আসবে, তাদের থাকার বন্দোবস্ত, তারপরে সাংবাদিকরা আসবেন, বাইরের সাংবাদিকরা আসবেন, তাদের প্রেস বক্স, তারপরে এসির বন্দোবস্ত, দিস আর দা কাজ তো আছেই। তারপর ফ্লাড লাইটটা বসতেছে, সেটা হয়ে যাবে ইন টাইম। তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো এগুলো তো বিদেশি দল যারা আসবে তাদের জন্য আমাদের চেষ্টা। আর আমাদের দলটা কি করবে, যেটা হলো আসল খবর, যে আমাদের দলটা কতটুকু পারবে ওদের সাথে ফেস করতে। 8টা দল আমরা খেলবো, তার মধ্যে যে 7টা দল আছে, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, জাপান, কোরিয়া, ওমান, এদের থেকে আমরা পিছিয়ে আসছি র্যাঙ্কিংয়ে। ওমান কখনোই আমাদের চেয়ে বেটার ছিল না, কোনো দিনই না। বাট কয়েকটা ফেজে ওরা আমাদের চেয়ে বেটার করাতে ওরা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে উপরে উঠে গেছে। আজকে আমাদের প্রথম চেষ্টাই হবে নিজের দেশে খেলা, আমরা যাতে 8 নম্বর না হই। র্যাঙ্কিংয়ে 8, কিন্তু আমরা আজ 8 নম্বর নাই। এর জন্য দায়িত্ব কিন্তু শুধু প্লেয়ারদের না, এটার দায়িত্ব ফেডারেশনের কর্মকর্তাদেরও। যার জন্য আমি এই মুহূর্তে বলেছিলাম যে আমাদের এই 27 তারিখের নির্বাচনটা না করে 1.5 মাস পরে আমরা যদি, মাত্র 1.5 মাসের সময়টা, 1.5 মাস পরে আমরা যাতে করি। কিন্তু এখন তো এটা ডিক্লেয়ার হয়ে গেছে, এখন নির্বাচন হতেই হবে। তা মনে রাখবেন যে যারা নির্বাচনের জন্য ফাইট করবে, সমগ্র ফেডারেশনস, তারা কি সারাক্ষণই প্লেয়ারদের চিন্তা করবে? না, বাজার গরম থাকবে ইলেকশনের জিতার চেষ্টায়, যার জন্য টিমের দিকে দরদটা কম থাকবে, যা আলটিমেটলি যখন আমরা 8 নম্বরে আছি এতে উঠে আসা কষ্টকর হবে। তো অবশ্যই আসলে আমরাও চাচ্ছি যে সবকিছু আসলে ভালো, আসলে সবার উপর, আমাদের জাতীয় দলের উপর আমাদের ভরসা রাখতে হবে। সেলিম ভাই, আপনার কাছে আসতে যাচ্ছি যে আপনারা সাবেক খেলোয়াড়, তো আপনাদের কাছে আসলে এই আসরটিকে ঘিরে কি কি প্রত্যাশা রয়েছে? সত্যি কথা বলতে গেলে এই আসরটা আমাদের হকির জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। যেহেতু এশিয়া কাপ থেকেই একটা বিশাল, এখানে যদি আমরা ভালো রেজাল্ট 6-এ আসতে পারি, তা আমরা অনেকগুলো বড় বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবো। আর 6-এর নিচে থাকলে তখন আমাদেরকে কোয়ালিফাই করে আসতে হয়। আর আমরা যদি 6 নম্বরে আসতে পারি এবার, তাহলে আমাদের অনেক বড় টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতে পারবো। এবং 6 নম্বরে আসতে হলে আমাদের যে প্রিপারেশন দরকার ছিল, যে অ্যাট এ টাইম, মানে টিম প্রিপারেশন সাথে ইলেকশন। সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে ব্যক্তি স্বার্থটাকেই আমরা আগে দেখি, যে কেউই এখন চাবে না টিম কী হলো এটা দেখার বিষয় না, আমি পরবর্তীতে কিভাবে ক্ষমতায় আসবো, চেয়ারে আসবো, এইটাই হলো সকলের উদ্দেশ্য। বাট টিম কী হবে এটা হলো পরে, আগে আমি চেয়ারে আসি। কিন্তু কেউই এখন টিম নিয়ে ভাবার সময় নেই, কারণ যারা টিম নিয়ে ভাববে তারা সবাই এখন ব্যস্ত ইলেকশন নিয়ে। তো সত্যি কথা বলতে গেলে আমি আজকে যার সামনে এই অনুষ্ঠানে আসছি, আমার হকি গুরু বা ওনার জন্যই আজকে আমার এখানে আসা। তো উনি এই কথাটা বারবারই বলে আসছে যে সত্যি কথা বলতে আমরা এই নির্বাচনটা চাইলে আরও আগে সিদ্ধান্তটা আমাদের ফেডারেশন থেকে আসা উচিত ছিল, যে আমরা নির্বাচনটা আপনার এশিয়া কাপ করব। কিন্তু এরা কেন যে তড়িঘড়ি করে ইলেকশনের জন্য তারা হলো আমার জানা নাই। তবে ভালো করতে হইলে প্লেয়ারদেরকে অবশ্যই ওইভাবে মোটিভেশন করতে হবে, প্রস্তুতি নিতে হবে। শুনছি যে সামনে এই মাসেই ওরা চীনে যাচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। আমাদের শুভকামনা থাকবে টিম ভালো করুক, 6 নম্বরে আসুক, পরবর্তীতে আমরা আরও ভালো টুর্নামেন্টে অংশগ্রহণ করব, এটাই আমার প্রত্যাশা। শাহাবুদ্দিন ভাই, আসলে প্রত্যাশা তো অনেক রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ফেডারেশনের নির্বাচন কিন্তু নানা কারণে পিছিয়ে থাকে। সেটা আমাদের দেশে কমন একটা কালচার যে ঠিক টাইম মতন আসলে অনেক ফেডারেশনের নির্বাচন হয় না। তো সেই ক্ষেত্রে হকি ফেডারেশনটাও নির্বাচনটাও কিন্তু পরে হতে পারতো, তাই না? তো এটা হঠাৎ করে শুরু হচ্ছে, তো এটার আসলে কারণ কি কি বলে মনে করছেন? প্রথম কথা হলো যে এশিয়া কাপটা আমার আন্ডারে হবে, এটার মধ্যে একটা মহা সুখ।
তো আমি মনে করি যে নির্বাচন যখন হবে, যারা নির্বাচিত, যখন নির্বাচন দেওয়া হয়ে গেছে, এটা নির্বাচন হবেই। তো যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার কিছু দাবি আছে। যেমন একটা দেশের খেলা নির্ভর করে এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে অ্যাস্ট্রোটার্ফের উপরে। যে টার্ফ আছে আমাদের বাংলাদেশে বর্তমানে দুটো টার্ফ, দুটোই প্রচুর খরচা। এটার মধ্যে 4000 গ্যালন পানি ঢালতে হয়, আবার হাফ টাইমে 2000 গ্যালন পানি ঢালতে হয়, তার মধ্যে খেলার বাইরেও ডিপ টিউবওয়েল লাগে, পানিটা যে আবার নিচে চলে যায়, ছপছপে থাকে, একদম পানি ভরা না থাকে, তার জন্য বিভিন্ন আয়োজন করতে হয় মাঠটার জন্য। এই জন্য প্রচুর খরচ একটা মাঠ তৈরি করতে। বাট এখন স্যান্ড বেসড টার্ফও পাওয়া যায়। এই যে আমাদের ব্লু টার্ফটা যে দিয়েছে, তার সাথে ওরা একটা ফ্রি দিয়ে দিয়েছে। তার অর্থ হলো এগুলো খুবই কম দাম। আমি যারা নির্বাচিত হবেন, যখন নির্বাচন দিয়ে দিয়েছে, একটা নির্বাচন তো হবেই, যারা আসবেন তাদের কাছে অনুরোধ যে আমরা এরকম স্যান্ড বেসড টার্ফ অন্তত 5টা নিয়ে 5টা জেলায় যেখান থেকে হকি প্লেয়াররা বেশি আসে তাদের কাছে আমরা দিয়ে দিই। তাদের কাছে দিলে ওই 5টা জেলায় যদি আমরা টার্ফ দিতে পারি, আমাদের দেশের কেন আমরা পিছিয়ে যাই। ইন জেনারেল আমরা খেলি ঘাসের মাঠে, 2টা মাঠ মাত্র ঢাকাতে। ওই ঢাকাতে যখন আসি তখন আমরা টাচ পাই অ্যাস্ট্রো টার্ফের, আমাদের ফিলিংসটা থাকে না কেমন আমরা টার্ফে খেলবো। সুতরাং এই 5টা জেলায় দিতে পারলে ওরা বুঝবে, ফিলিংসটা হবে যে দিস ইজ টার্ফ, আমাদের দেশটাই আগাবে। সেলিম ভাই, আপনারা তো মাঠ ঘাট পর্যায়ে আসলে খেলোয়াড়কে পরখ করার সুযোগ পান সরাসরি একেবারে, তো যেহেতু আম্পায়ারিং এ আছেন, তো আমাদের আসলে তৃণমূল পর্যায়ে যারা খেলোয়াড় রয়েছে বা উঠতি তারকা রয়েছে, যারা জাতীয় দলে কিছুদিন পর ঢুকবে, তাদের মধ্যে আপনি কি ধরনের প্রতিভা দেখতে পাচ্ছেন? সত্যি কথা বলতে হকি ফেডারেশন 14-15 একটা ভালো উদ্যোগ নিয়েছিল, স্কুল হকি। 64টা জেলায় যে প্রথম যে তারা একটা হকিকে করছিল, এবং ওখান থেকে ভালো একটা আমরা রেসপন্স পাইছিলাম প্লেয়ারের, এবং বেশ কিছু প্লেয়ার লাস্ট 2nd ডিভিশন 1st ডিভিশনে খেলেছে এবং চমৎকার খেলেছে। সত্যি কথা, ওইটা যদি কন্টিনিউ করতে পারতো, আমার মনে হয় যে বাংলাদেশে হকিতে পাইপলাইনে অনেক প্লেয়ারই পেয়ে যেত। তো এখানে ওটা আবার ড্রপ হয়ে গেল। তো এখনও যারা আছে, যদি সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয়, মানে এদেরকে কোচিং করানো হয়, আমাদের অনেক কোচ আছে যাদেরকে সত্যিকারে যদি তাদের কাজে লাগানো হয়, সাবেক অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তারা অনেক বাইরে কোর্স করছে, বিশেষ করে হারুন, তারপর মামুন, এরা অনেক ভালো মানের কোচ। এর পিছনে আরও আছে, এদেরকে যদি কাজে লাগায় সঠিকভাবে ফেডারেশন। এখন সামনে 27 তারিখে নির্বাচন, যেই আসুক, নির্বাচনে চেয়ারে আসার আগে অনেকেই অনেক কথা বলে, বাট যখনই চেয়ারে এসে যায় তারপর ওই পিছনের কথাগুলো ভুলে যায়। আমি এই যে আসুক, 2জন ক্যান্ডিডেট, 2জনই যথেষ্ট অভিজ্ঞ। এদের কাছে আমার পার্সোনালি থাকবে যে যে মানে প্রতিশ্রুতি দেবে সেটা যেন আসার পর ভুলে না যায়। চেয়ারে বসার আগে যে প্রতিশ্রুতি দেবে, চেয়ারে বসার পর যেন ওই প্রতিশ্রুতিটাই আরও যেন ভালোভাবে কার্যকর করে, এইটাই আমার ওনাদের কাছে প্রত্যাশা থাকবে। শাহাবুদ্দিন ভাই, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, তো সেক্ষেত্রে খেলোয়াড়দের উপর কিছুটা হলেও নজর কম থাকবে যারা ক্যান্ডিডেট থাকবে বোর্ড ফেডারেশনের জন্য। তো আমাদের আসলে যারা খেলোয়াড় রয়েছেন তাদের কি ধরনের সামর্থ্য রয়েছে? 8 দলের মধ্যে কি আমরা বেটার কোনো রেজাল্ট তাদের কাছে আশা করতে পারি? কথা হলো, খেলা কখনোই মাঠে খেলা হয় না, খেলা তৈরি হয় পিছনে। মন মানসিকতাকে তৈরি করতে হবে। একবার দেখা যাবে যে এক ক্যাপ্টেনের আন্ডারে টিমটা একদম চমৎকার খেললো, একই টিম আরেকজনের সাথে পারতেছে না, উদ্বুদ্ধ করার একটা সিস্টেম থাকতে হবে। আমি নিজের কথা বলি, পিরু ছিল লেফট হাফ, ওর বয়স তখন মনে হয় 17 বছর, 85 সনের কথা বলছি। পাকিস্তানের সাথে খেলা, আগের রাতের কথা বলি, হোটেল পূর্বাণীতে আমি পিরুর রুমে গিয়ে বললাম, পিরু তুমি কিন্তু মুক্তিযুদ্ধ দেখো নাই, তখন তুমি বাচ্চা ছিলে, আগামীকাল তোমার মুক্তিযুদ্ধ, তোমার ভালো দেখাতেই হবে। তখন ওয়ার্ল্ডের হকি থ্রাশ রাইট আউট হলো কালিমুল্লাহ, পিরু এক ভাগও তাকে বের হতে দেয়নি। এই যে বলার একটা সিস্টেম, আমি নয় যে কোনো ক্যাপ্টেনেরই এইভাবে উদ্বুদ্ধ যদি করতে পারে, উই ডু বেটার দেন এনিবডি এলস, আমরা পারবো। তার মানে আমাদের প্রতিভা তো রয়েছে ভালো, ডেফিনেটলি প্রতিভা আছে আমাদের প্লেয়ারদের প্রতিভা সবসময় আছে। নাহলে কেন তারা ভালো করে, কেন তারা ফাইটে যায়? আমাদের এত কিছু সমস্যা, যেই দলগুলো আসতেছে এক এক দলের 25টা 30টা করে আপনার অ্যাস্ট্রোটার্ফ, কারো 50টা 60টা, আমাদের মতো 2টা অ্যাস্ট্রোটার্ফ, তা নিয়েও আমরা ফাইট করে যাই, বেটার করি। কেন? এদের প্রতিভা আছে বলে, এই সম্মানটা আমাদের দিতে হবে। বাট এদের পরিচালনা করার সিস্টেমটা আনতে হবে, এদের উদ্বুদ্ধ করার পদ্ধতি আনতে হবে, তাহলে আমরা ভালো করব।
সেলিম ভাই, আসলে এই অ্যাস্ট্রো টার্ফ নিয়ে অনেক কথা হয়ে থাকে। তো আমাদের এই দুটো টার্ফের মধ্যে খেলা হয়, তো জাতীয় দলের খেলোয়াড়রা ওখানে প্র্যাকটিস করেন, প্লাস অন্যান্য ওখানে টুর্নামেন্টগুলো হয়ে থাকে একটা টার্ফের উপরে। তো সেক্ষেত্রে কি ধরনের চাপ পড়তে পারে বা কি ধরনের অনুশীলনে কতটুকু সফল হয় আমাদের জাতীয় প্লেয়ারদের? সত্যি কথা বলতে গেলে একটা টার্ফ, প্রিমিয়ারের অনেকগুলো টিম, 12টা টিম ফার্স্ট ডিভিশনের বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যাই ধরেন, সবগুলো ঢাকাতেই হয়। যখন অনেকগুলো টিম আসে, সত্যি কথা বলতে কোনো একটা টিম ফুল মাঠ পায় না। যে একটা টিম যদি ফুল মাঠে প্র্যাকটিস করতে না পারে, তাহলে তো ওই জিনিসটা আমরা যেটা আশা করতেছি সেটা তো করতে পারতেছি না। তো এই জন্য অবশ্যই আমাদের ঢাকাতে অন্তত আরও 2টা টার্ফ অন্তত বসানো হচ্ছে, এরকম স্কোপ আছে বসানোর মতো। যেমন আর্মি স্টেডিয়ামে যদি চাইলে, গভর্নমেন্ট চাইলে আর্মির সাথে একটা নেগোসিয়েশন করে ওখানে একটা টার্ফ বসানো যায়। অ্যাটলিস্ট এই টার্ফটাও যদি বসে, তারপর ধরেন বিভাগীয় শহর যেখান থেকে একটা সময় হকি ডমিনেট করতো, আরমাইটোলা, নবাববাড়ি, তারপর আসলো ফরিদপুর, এখন আছে চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর। এইসব জায়গায় যদি আমরা যে কোনো কষ্ট করে হলো যেভাবেই হোক, এতে ব্যবসায়ী হোক, গভর্নমেন্টের কাছ থেকে হোক, যদি যে ক্ষমতায় আসবে নির্বাচনের 27 তারিখে, এনারা যদি চেষ্টা করে, আমার বিশ্বাস চেষ্টা করলে এই সব জায়গায় যদি টার্ফ বসানো যায়, আমাদের হকি, আজকে যে ক্রিকেট, একটা সময় বাংলাদেশ ছিল ফুটবল, তারপর হকি, ক্রিকেট ছিল অনেক পিছনে, এখন ক্রিকেট কোথাও উঠে আসছে। আমার বিশ্বাস এখনও যদি হকি ফেডারেশন উদ্যোগ নেয় সঠিকভাবে, এই করে বিভাগীয় শহরে যে টার্ফ বসায় এবং সঠিক যদি পরিকল্পনা মাফিক আগায় এবং সাবেক হকি খেলোয়াড়দেরকে সাথে নিয়ে যদি কাজ করে, আমাদের আরেকটা জিনিস, যে লাস্ট যে একটা টুর্নামেন্ট হলো ওয়ার্ল্ড লিগ রাউন্ড 2, আমি নিজে ওখানে আমি দেখছি যে কিভাবে সাবেক খেলোয়াড়দের কোনো দেখাই যায় নাই। কেন? এটা তাদেরকে আনা কাদের দায়িত্ব? ফেডারেশনের যারা ক্ষমতা আছে তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা সেটা করে নাই। কোনো কিছু একটা ভালো করতে হলে সবার সমন্বয়ে কাজ করতে হবে, সেই সমন্বয়ের অভাব আমি অনেক সময় দেখছি। বা সামনে যেন এই জিনিসটা না হয়, যেই ক্ষমতা আসুক, 2জন ক্যান্ডিডেট রশিদ ভাই এবং রহমত ভাই অনেক ভালো সংগঠক, দুইজনই, দুজনের জন্য আমার শুভকামনা থাকবে যেই আসুক, বাট তারা যেন কথাটা সঠিকভাবে কথা আর কাজে মিল রাখে, এইটাই আমার তাদের কাছে প্রত্যাশা। সেলিম ভাই, শাহাবুদ্দিন ভাই, আরও অনেক কথা রয়েছে আপনাদের সাথে, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছি ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস, কথা বলছে বাংলাদেশের হকি নিয়ে। সামনে এশিয়া কাপ হকি কেমন চলছে, আমাদের প্রস্তুতি, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। শাহাবুদ্দিন ভাই, আপনার কাছে আবার ফিরে আসছে। অ্যাস্ট্রো টার্ফ নিয়ে অনেক কথা হয়ে থাকে যে আমাদের এই ধরনের টার্ফের জন্য আমরা হকিতে খুব বেশি এগোতে পারি না, আমরা ইউরোপিয়ানদের কাছে বারবার মার খেয়ে যাচ্ছি। তো আমাদের এখানকার উপমহাদেশীয় যে হকির একটা প্রচলন ছিল গ্রাস আর কি ফিল্ডে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কেন এই ঘাসের মাঠে আমরা এটার প্রচলন শুরু করতে পারছি না? কারণ উইম্বলডনের মতন অনেক কিছুই কিন্তু আপনার অনেকগুলো মাঠে খেলা হয়। তো এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ থাকবে? আমি একটু সময় নেব এবার অ্যান্সারে। আমি 70 সনের কথা বলবো। আব্দুল সাদেক ভাইয়ের নেতৃত্বে পাকিস্তান দল 1 গোলে জিতেছিল এই ঢাকার মাঠে কোনো মতে, 70 সনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 78 সনে পাকিস্তান থেকে সাইদ আনোয়ারকে আনা হলো কোচ। এই পাকিস্তান দলের কাছেই সাদেক ভাইয়ের দল 17 গোল খেয়েছিল। অ্যাবসার্ড, কারণ সব কিছুই আমরা কোন পদ্ধতি থেকে লিগ, কি সিস্টেম না কি, আগেই সাইদ আনোয়ার পাকিস্তান দলকে বলে দিয়েছিল। আজকে আমরা বারবারই একটা ভুল ধরি যে অ্যাস্ট্রোটার্ফের জন্য এটা ফ্ল্যাট ফুটে দৌড়াতে হয়, আনাফ স্ট্যামিনা লাগে। দিজ আর দ্য থিংস রিয়েলি ইটস রিকোয়ার্ড। এটা বাদে অ্যাস্ট্রোটার্ফে ভালো করা যায় না। সাথে আবার আছে পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আমরা সব ইউরোপিয়ান কোচের উপরে নির্ভরশীল। ওই সাইদানোর মতো এদের সব তথ্য আগেই পাচার হয়ে যায় ইউরোপে। এদের কোন সিস্টেমে খেলে, কোন ছেলেটা ভালো, তার কোন জায়গাটায় ভুল আছে, সব কিছু আগেই পাচার হয়ে যায়, যার জন্য পাকিস্তান, ইন্ডিয়া বারবার ইউরোপের কাছে নাস্তানাবুদ হচ্ছেন। এই জিনিসটা থেকে বাঁচতে হলে আমাদের নিজস্ব কোচ ডেভেলপ করতে হবে। আমি বাংলাদেশের কথাই বলি, আমরা বাইরের কোচ নেই, যদি আমাদের যেমন কায়সার আছে, নুর ইসলাম আছে, মামুন আছে, ওই কিনা হারুন আছে, আলমগীর আছে, জামাল হায়দার আছে, এদের যদি আমরা বিদেশে পাঠিয়ে দিয়ে কোচিংটা সিস্টেমটা শিখে
আবার ফেরত নিয়ে আসি, দ্যাট ইজ মোর বেটার। আমাদেরটা আমাদের মধ্যেই থাকবে। আর আমাদের খারাপ করার পিছনে আরেকটা কারণ হলো হকির ডেভেলপ, মানে হঠাৎ হকির আর ক্রিকেটের উত্থান। এই ক্রিকেটের উত্থানও একটা কারণ দর্শকদের টেনে সরিয়ে নেওয়া দা। আর আমার আরেকটা এখানে একটা কোশ্চেন আছে, যারা এবার নির্বাচিত হবে তাদের কাছে আমি আগেই বলে নিই যে হোল ওয়ার্ল্ড এখন খেলে অ্যাস্ট্রোটার্ফ নিয়ে, একটা অ্যাস্ট্রোটার্ফই খেলা। আপনি উইম্বলডনের কথা বললেন, বাট আমি এভাবে বলি, মে মাসে হয় হলো গিয়া ক্লে কোর্ট টেনিস, এটা হয় ফ্রান্সে। জুলাইতে হয় আপনার উইম্বলডন, এটা ঘাসে, ওটা হলো ক্লে, এটা হলো ঘাস, গ্রাস, এটা হলো গিয়া ওই জুলাই। আর সেপ্টেম্বরে হয় আমেরিকাতে হার্ড কোর্ট টেনিস। 3টা পদ্ধতির খেলা কিন্তু একই টেনিস। এই ফেডারার খেলে, এই জোকোভিচ খেলে, এই নাদাল খেলে, এই উইলিয়ামস বোনরা খেলে, তো শারাপোভা খেলে, সব এই 3টা পদ্ধতিতে। তা আমরা কেন এক অ্যাস্ট্রোটার্ফের উপরে নির্ভর করব? আমাদের বর্তমান যে যারা আসবেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা একটু আগেই আসুক, যে আমরা একটা ইন্টারন্যাশনালি ঘাসের টুর্নামেন্ট করব। ঘাসের টুর্নামেন্টে, ঘাসের মাঠ ঢাকাতে কোথায়? বঙ্গবন্ধু স্টেডিয়ামে যদি সাদেক ভাইয়ের 70 সনে খেলতে পারে, 85-তে আমরা খেলতে পারি, তো এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা ঘাসের মাঠে একটা টুর্নামেন্ট করি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সব বিদেশে আসুক, খেলুক, দেখুক যে ওরা অ্যাস্ট্রোটার্ফের ফেসিলিটিস যেই ডোমিনেট করেছে আমাদের, আমরা ঘাসের মাঠে খেলে ওদের আবার উত্তরটা দিতে পারি কিনা। আর খেলার মধ্যে সবচেয়ে বড় ছিল হকি কেন লোকে দেখতো, আর্ট, শিল্প একটা। ঘাসের মাঠে 1, 2, 3 প্লেয়ারে কাটানো হচ্ছে, ডস দেওয়া হচ্ছে, পাবলিক দেখতেছে, দর্শক আসতেছে, কত সুন্দর খেলা। এখন কিন্তু খেলাটা হয়ে গেছে ওয়ান টাচ গেম। আপনি এই অ্যাস্ট্রোটার্ফে যখনই পানি দেওয়া থাকবে, স্টিকটা বলের নিচে থাকে এবং এটার উপরে আপনি ফার্স্ট দৌড়াতে হচ্ছে। আপনি যদি বেশি ডচ করেন, ইউ ক্যানট ডু দ্যাট। সো আপনি 1 টাচ 2 টাচেই খেলতে হচ্ছে, যেটা ঘাসের মাঠে আর টার্ন নাই। এখন কিন্তু খেলা ওই আগের মাঠে ফিল্ড গোল হতো, আপনার এখন খুঁজে দেখুন তো কয়টা ফিল্ড গোল হয়, সব হলো শর্ট কর্নারে, পেনাল্টি স্ট্রোকসে, এই খেলাগুলো এভাবে হয়েছে, কাউন্টার অ্যাটাকে গোল হচ্ছে। সো এই যে অ্যাস্ট্রোটার্ফ আর ঘাসের মধ্যে যে তফাৎটা, এই তফাৎটা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে বর্তমান যে নির্বাচিত আসবে তারা যদি একটা চেষ্টা নেয় যে আমরা আন্তর্জাতিক ঘাসের মাঠ করব, যেখানে টুর্নামেন্টটা হবে, সবাই দেখবে। সেলিম ভাই, আসলে যদি সামনে আমাদের নির্বাচিত ফেডারেশনের কর্তারা যদি এরকম একটা উদ্যোগ নিয়ে থাকেন যে ঘাসের মাঠে আমরা টুর্নামেন্ট করব, আপনার কি মনে হয় বিদেশে যারা ইউরোপিয়ান দলগুলো রয়েছে তারা এখানে অংশ নেবে? এটা ডিপেন্ড করে যারা হোস্ট। যে আমরা সবসময় তো টার্ফে খেলি, একটা সময় তো ঘাসের মাঠে খেলা হতো। এখন দেখি এটা ঘাসের মাঠে তো হয় না যে তা না, আমার ওইভাবে 100% আমি না, তারপরও যে অনেক সময় ঘাসের মাঠও হয়। তো বাট এটা করে দেখা যায় যে ঠিক আছে, টার্ফে তো খেলা হচ্ছে, আগের যে ঘাসের মাঠে তো ঘাসের মাঠেই খেলা হতো, আমরা আবার দেখি না ঘাসের মাঠে কী অবস্থা, আমাদের অবস্থানটা কি, এশিয়ার অবস্থানটা কি। অ্যাকচুয়ালি টার্ফটা এরা আবিষ্কার করছে ইউরোপ, এবং ওদের বেনিফিটের জন্য এরা করছে, এবং যেহেতু মেজরিটি ওদের বেশি, যার ফলে ওইটা এস্টাবলিশড হয়েছে। এখন আমরা এশিয়া আসলে শুধু বাংলাদেশ করতে চাইলেই হয়তো বা হবে না, এশিয়ার অন্য টিমগুলো বিশেষ করে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, হকিতে এখন মালয়েশিয়া ভালো একটা অবস্থান, আচ্ছা আচ্ছা, ভালো অবস্থান, এবং সংগঠনের দিক থেকে ওরা বেশ আগানো, এবং এইসব দিক থেকে ওদের যদি সাপোর্টটা আমরা নিয়ে যদি একটা উদ্যোগ নিয়ে আশা করা যাবে, অসুবিধা হবে না। শাহাবুদ্দিন ভাই, পয়েন্টটা কিন্তু খারাপ ছিল না যে আমরা কিন্তু শুধু একা নই, আমরা যদি আমাদের প্রতিবেশীদের নিয়েও একটা আয়োজন করতে পারি সেটা অনেক বড় প্রাপ্তি হবে। এখানে আমি এটার সাথে আপনার একমত না, কারণ প্রতিবেশীরা তো ঘাসের মধ্যে মাস্টারই, কিন্তু দেখাতে হবে যে ইউরোপিয়ান কান্ট্রি যে ডোমিনেটটা করলো 76-এর পরে। এখানে একটু বলে নেই, 72-তে মিউনিক অলিম্পিকে ঘাসের মাঠে খেলা হয়েছিল, বাট চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু জার্মানি, রানার্স হয়েছিল পাকিস্তান, থার্ড হয়েছিল ইন্ডিয়া। আবার 1980 সনে অ্যাস্ট্রোটার্ফে খেলা হয়েছিল রাশিয়াতে, তখন আবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। বাট ওই সময় একটু কথা আছে যে ওই সময় রাশিয়াতে হওয়াতে আমেরিকান গ্রুপটা জয়েন করে নাই, যার জন্য অস্ট্রেলিয়া যায় নাই, হল্যান্ড যায় নাই। তো লোকে বলে ফাকতাল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো অ্যাস্ট্রোটার্ফই। সো অ্যাস্ট্রোটার্ফে এই একবারই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। আর 1928 থেকে হকি শুরু হয়েছিল, 1928 থেকে 56 পর্যন্ত ইন্ডিয়া জিতেছে 4 বছর পর পরে। 60-তে জিতলো গিয়া পাকিস্তান, 64-এ আবার ইন্ডিয়া, 68-এ আবার পাকিস্তান, তারপরে 72-এ আসলো হলো গিয়া আপনার ওই জার্মানি। সবাই আশা করেছিল যে ঘাসের মাঠ পাকিস্তান আবার জিতবে, বাট এই যে দেখেন এখানে ঘাস আর অ্যাস্ট্রোটার্ফ সবাই এখানে খেলছে। আপনি যেটা বললেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান টুর্নামেন্ট করবে, ভাই এটা তো আমরা ঘাসের মাঠে খেলি।
আনতে হবে ওদের, যাতে ওরা বুঝুক যে ঘাসের মাঠেও ওদের ডোমিনেশনটা নাই, ওরা ঘাসের মাঠে পারে নাই, আমরা আবার অ্যাস্ট্রোটার্ফে পারি নাই, সো ইট ইজ 50-50। সেলিম ভাই, আমরা দেখে থাকি যে আমাদের ছেলেরা এখন যারা ন্যাশনাল টিমে রয়েছেন তারা কিন্তু অ্যাস্ট্রোটার্ফে খেলে থাকেন, চর্চাগুলো তারা অ্যাস্ট্রোটার্ফেই করেন। তো সেক্ষেত্রে যদি আমরা আবার একটি ঘাসের মাঠের টুর্নামেন্ট আয়োজন করতে যাই, তাহলে কিন্তু আবার শুরু থেকেই সব কিছু স্টার্ট করতে হবে, প্রথম থেকেই করতে হবে। সেক্ষেত্রে কি একটু হিতে বিপরীত হয়ে যাবে না? না 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 না, আসলে টার্ফে আমরা ঢাকায় যে টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা টার্ফই হয়, কিন্তু ইন জেনারেল আমাদের প্লেয়াররা তো ম্যাক্সিমামই বাইরের ডিস্ট্রিক্টের বিকেএসপি থেকে যারা আসে, ওরা ঘাসেও একটু অভ্যস্ত আছে। টুর্নামেন্টের সময় যে আমরা টার্ফে খেলি, ম্যাক্সিমাম টিম, বিশেষ করে দেখেন যারা ঢাকাতে আছে তারাই শুধু টার্ফের ফ্যাসিলিটিটা পাচ্ছে, ঢাকার বাইরে যারা তারা কিন্তু এই টার্ফের সুবিধাটা পাচ্ছে না। ঢাকার টিম আর বিকেএসপি টিম এই টার্ফ দুইটা এখানে নেই, এরাই সুযোগ পাচ্ছে, বাট ঢাকার বাইরে যারা তারা কিন্তু এই টার্ফের সুযোগটা পাচ্ছে না, তারা কিন্তু ঘাসের মাঠে প্রিপারেশন নিয়ে এসেই এই টার্ফে খেলে। এখানে এই ডিফারেন্সটা হয়ে যায়, এই জন্য ঘাসের মাঠে হওয়া দরকার আসলে আমাদের লোকাল টুর্নামেন্টও। ঘাস তো নেচার, আপনি নেচারের বাইরে কেমনে যাবেন? বিদেশিও তো আপনি, আমেরিকার প্রেসিডেন্টও ছুটি কাটে তো ওই নেচারের কাছেই যায়, হোয়াইট হাউসের মধ্যে বসে থাকে না। তো আপনি নেচার, যে ঘাসটা হলো ন্যাচারাল গ্রাস, এখানে সবাই প্র্যাকটিস করে একটু, সারাক্ষণ তো অ্যাস্ট্রোটার্ফের উপরে বসে থেকে তো ফিজিক্যালি আপনি তো সমস্যায় পড়ে যাবেন। সো বিদেশি বলেন যেখানে বলেন ঘাস তারা টাচ করতেই হবে। এবারে এশিয়া কাপে তো আমরা মানে দেখে থাকি যে ফেডারেশনের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আবার এখানে অনেক ধরনের প্রস্তুতিও রয়েছে, আমাদের বিদেশিরা আসবেন, প্লেয়াররা আসবেন, জার্নালিস্টরা আসবে, তাদেরকে আবাসনের ব্যবস্থা করতে হবে। তো সব ক্ষেত্রে আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো এখন আমাদের সামনে বড় হয়ে দাঁড়াচ্ছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রেজাল্ট। আপনি হোটেলে হয়তো ঠিকমতো এসি চললো না, তো আপনার প্রেস বক্সে ঠিকমতো আপনার ঠিকঠাক নাই, সামনে হয়তো লোক দাঁড়িয়ে আছে, খেলা দেখতে পারতেছে না, বাট বাংলাদেশ 4 নম্বর হয়ে গেল, তখন এগুলো সব ভুলে যাবে। আর বাংলাদেশ 8 নম্বর হলো, তখন এগুলোই উপরে উঠে আসবে, তুমি এটা পারো নাই, ওটা পারো নাই, এটা পারো নাই, কে বলেছিল তোমাদের দায়িত্ব নিতে, এই সময় পরে নিলেই পারতে। বাট যখন রেজাল্ট আসে, সবচেয়ে বড় কথা হলো রেজাল্ট, ভুলে যেতে হবে সব কিছু। টিম, বিদেশিরা কোথায় আছে না আছে, এটার চেয়ে বড় দায়িত্ব হলো আমার টিমটাকে ভালো করা, আমার টিমটাকে বোঝানো। দরকার হয় যে কটা দল আসবে তাদের ভিডিওগুলো নিয়ে আসেন, তারা কেমনে প্র্যাকটিস করে ওটা দেখেন, কীভাবে তারা কাউন্টার অ্যাটাকে যায়, কীভাবে তারা কোনভাবে তারা শর্ট কর্নারগুলো মারে, তারা কি উইংয়ে খেলে না মিডফিল্ডে ব্যবহার করে, তারা 4-2-4-এ খেলে না 4-3-3-তে খেলে, এগুলো আগেই আমরা প্রত্যেকটা টিমের খেলা রেস্ট টাইমে বসায় বসায় দেখা উচিত। এবং তারপরে প্লেয়ারদের তুমি এই জায়গায় খেলবে, তুমি এইখানে খেলবে, তোমার জায়গাটা এইখানে, বারবার যদি এটা করানো হয়, দিস রিহার্সাল যদি বারবার হয়, আমরা ভালো করব। সেলিম ভাই, আমরা দেখে থাকি যখন কোনো দেশে একটা টুর্নামেন্ট হয়, সফরকারী দলগুলো খুব আগে আগে চলে যায় সেই দেশে কিছুটা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বা সেখানকার কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে। আমাদের দেশে এশিয়া কাপ হকির মতো একটা বড় আসর হবে, কিন্তু আমরা আমাদের ঘরে মাঠে চর্চা না করে আমরা এখন চীনে যাচ্ছি এটা অনুশীলন করতে বা কিছু প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে। তো এটা কি আসলে ঠিক হলো? এটা দেওয়া হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে, যদি আমরা টিম এনে যদি এখানে প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। এখন যাচ্ছে চীন হয়তো ওরকম ওই পায় নাই, যার ফলে ওখানে যে আমাদের খেলতে হচ্ছে, এটা খারাপ না, তারপর ওদের প্র্যাকটিস ম্যাচটা হবে। আমার মানে যদি যদি কোনো টিম, ভালো একটা টিম এনে যদি এখানে প্র্যাকটিসটা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। সেটাই আমারও কথা, সেটাই যে আমাদের এখানে কিন্তু লোকাল যে টিমগুলো রয়েছে বা সার্ভিসেস যে দলগুলো রয়েছে তাদের সাথেও তো আমরা ম্যাচ আয়োজন করতে পারতাম কিছু নিজস্ব এই ধরনের টুর্নামেন্টের আগে। হঠাৎ করে চীনে যে প্রস্তুতি ম্যাচ খেলা কতটা যৌক্তিক আপনার কাছে শাহাবুদ্দিন ভাই? এখানে সবচেয়ে বড় কথা হলো যে এই জিনিসটা আমরা আনতে পারলে সবচেয়ে ভালো ছিল, হয়তো আমরা আনতে পারি নাই। এখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ফেডারেশনের আমাদের লিয়াজও করা আর কি। আমাদের একজন দুজন হয়তো চেষ্টা করে আর সবাই নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকে আর কি, আমার যে মনে হয়। যেমন আমি মনে করি যে আমাদের যে তিনটা, কেন আবার ইউরোপিয়ানরা আগে যায়, আপনি দেখেন পাকিস্তান, ইন্ডিয়া ভালো দল, আজ পর্যন্ত তারা নিজেরা নিজের কোনো টুর্নামেন্ট খেলে নেই। বের করে দেখেন, ওদের ইগো প্রবলেমে একজন আরেকজনের সাথে খেলা নেই। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তিনটা ন্যাশনাল দল, আমরা গিয়ে কী করি, পশ্চিমবঙ্গের সাথে খেলি। পশ্চিমবঙ্গে মাত্র একটা রাষ্ট্র, তাও সাই, স্পোর্টস একাডেমি অফ ইন্ডিয়া সাই বলে, ওখানে আছে ক্যালকাটাতে, এবং ওটা বিকেএসপির মতো নিজস্ব, বাইরে সব ঘাসের মাঠ। তো ওখানে গিয়ে আমাদের লাভটা কী আছে?
আমরা যদি ওদের ন্যাশনাল টিমের সাথে খেলতে পারি, ইন্ডিয়ার পাকিস্তানের ন্যাশনাল টিমের সাথে খেলতে পারি, ওটা আমাদের বেনিফিট। কিন্তু আমরা কি করি, কখনোই খেলি না, টুর্নামেন্টের আগে ব্যস্ত হয়ে যাই, একটা খেলো ওই গেলাম ইএমএ টিমের সাথে খেলে আসলাম, গিয়ে খেললাম ওখানকার আরেকটা দলের সাথে। না, জাতীয় পর্যায়ে খেলো। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বছরে 3 বার ফেস করুক 3টা টুর্নামেন্টে, যে আমরা ন্যাশনাল টিম একজন আরেকজন ফেস করব। তাহলে বছরের পর বছর 4 মাস পরে পরে আমরা টুর্নামেন্ট খেলতেছি, নিজেদের ভুলগুলো শুধরাতে পারছি। ইউরোপিয়ান কান্ট্রিগুলো একের পর এক খেলে যাচ্ছে নিজেদের মধ্যেই, অসংখ্য টুর্নামেন্টস। আমাদের কিন্তু তা নেই, ইগো প্রবলেমে বসে আছি। পাকিস্তান খেলবে না ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া খেলবে না পাকিস্তানের সাথে, বাংলাদেশ যাবে না ইন্ডিয়াতে, বাংলাদেশ যাবে না পাকিস্তানে। এই করে করে কি হয়, খেলার আগে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। ইউনিফর্ম প্রেস করো, চুল আশ্রাও, রেডি হও, রেডি হয়ে কি হলো, ওই মাঠের রেজাল্ট নেই, সাজগোজি শেষ। আমাদের এইটা বন্ধ করতে হবে। আমাদের যত বেশি টুর্নামেন্ট খেলবো বড় বড় টিমের সাথে, তত লাভ। আমার বাবা একসময় ইউনিভার্সিটির হকি ক্যাপ্টেন ছিল, ফুটবলও সে ভিক্টোরিয়া ক্যাপ্টেন ছিল, আমাকে বলেছিল কখনো নিচের লেভেলের লোকের সাথে প্র্যাকটিস করো না, দরকার ঘরে বসে থাকো, খেলো তোমার সমসাময়িক অথবা তোমার যে বেটারের সাথে, হারো, তারপরে তোমার মধ্যে একটা জিত থাকবে যে তুমি ভালো করতে হবে। আর প্রত্যেকদিন 5 গোল 7 গোল 10 গোল দিয়ে আসলে লাভ কি তোমার? তোমার খেলার ইমপ্রুভমেন্ট হবে না। সো বড় টিমের সাথে বাংলাদেশেরও খেলতে হবে। সেলিম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোচ যিনি ছিলেন অলিভার কার্টস, তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরে আমাদের নতুন কোচ আসলো মাহবুব হারুন ভাই। তো আপনার কি মনে হচ্ছে যে আমাদের দেশীয় কোচের আন্ডারে আমরা কতটা সফলতা অর্জন করতে পারবো এবারে আসলে? না, এ ব্যাপারে তো হারুন কয়েকবারই তার ভালো রেজাল্ট দিয়েছে। বিশেষ করে ভারতে, সিঙ্গাপুরে আমি ওই টিমের সাথে আম্পায়ার হিসেবে ছিলাম, ওখানে সে চ্যাম্পিয়ন হয়ে আসছে। তার আগে থাইল্যান্ডে সে চ্যাম্পিয়ন হয়েছে। এবং ওর পরপরই এশিয়া কাপের জন্য নাবিদকে নিয়ে আসলো পাকিস্তান থেকে, এবং সবচেয়ে খারাপ রেজাল্ট হলো। আমাদের লোকাল কোচরা এদেরকে যদি সত্যিকারের সাপোর্ট দেয়, শুধু একজন কোচ হলেই কিন্তু একটা টিম ভালো রেজাল্ট করতে পারে না। ওর সাথে ফিজিও লাগে, ভিডিও অ্যানালাইসিস লাগে, যে দেখতে হবে কোচের যে কোথায় কি সমস্যা আছে, তাকে সেই সাপোর্টগুলো দিতে হবে। এইখানে আমাদের ফেডারেশনে অনেক সময় পারে না, মানে অনেক সময় বলতে কি ম্যাক্সিমাম সময় পারে না। আর যে বলছেন যে বাইরে যাই যে ম্যাচ খেলা, প্রস্তুতি ম্যাচ, এখানে একটা ব্যাপার আছে, কারণ আমরা বাইরে যাইতে ইন্টারেস্টেড, কারণ এতে অনেক পয়সা কিন্তু আমাদের বেশি খরচ হবে, বাট রেজাল্ট কিন্তু ভালো। আজকে আমাদের মাঠেই এশিয়া কাপ আছে, যে কোনোভাবেই হোক একটা বাইরে ফরেন টিম আনা উচিত ছিল। চায়না না, যদি মালয়েশিয়াকে এনে যদি আমরা এখানে প্র্যাকটিস করতাম আমাদের জন্য ভালো ছিল, কারণ মালয়েশিয়া এখন বেশ আগায় গেছে। লাস্ট ওয়ার্ল্ড লিগ থার্ড ইন্ডিয়ার মতো টিমকে তারা হারিয়েছে। এখানে দেখতো মানে আমরা বাইরে যাওয়াটাই বেশি আমরা করি, প্রেফার করি। এখানে যদি যে কোনো মালয়েশিয়া না আসুক, এই চীনকেই নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। এবং দর্শকরাও কিন্তু একটা আগ্রহ করে এখানে খেলাটা দেখতো, মানুষের ভিতরে খেলাটা আরও ছড়িয়ে পড়তো। এই সুযোগটা আমাদের ফেডারেশনে নেওয়া উচিত ছিল, কেন যে নিল না জানি না। তবে হয়তো ভবিষ্যতে এইরকম করলে আমাদের জন্য, হকির জন্য ভালো হবে। আরও অনেক প্রশ্ন রয়েছে আপনাদের দুজনের কাছে, তার আগে আরেকটি বিরতি নিতে হবে আমাদের। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস, কথা হচ্ছে হকি নিয়ে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মেজর অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন চাকলাদার এবং জাতীয় হকি আম্পায়ার সেলিম রেজা। সেলিম ভাই, এবার আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে যাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবারে আসরকে ঘিরে। তো আমাদের জাতীয় দল এখন চীনে যাবে ওখানে খেলতে, তো নিজেদের মাঠ ছেড়ে আমরা চীনে যাচ্ছি। তো আসার পর আসলে আমরা কি বলতে পারবো যে প্রস্তুতি কি আমরা আসলেই যথার্থ নিতে পেরেছিলাম, নাকি কিছু কিছু জায়গায় তখনও ঘাটতি আছে বলে আমরা মনে করব? না, এখানে প্রস্তুতিটা যখন একটা ভালো টিমের সাথে আপনি খেলবেন, আমাদের সাথে একটা বেটার টিমের সাথে, তখনই কিন্তু আপনার বোঝা যাবে যে আপনার প্রস্তুতিটা কেমন হলো, আপনার গেমে কি কোথায় কি ফল্ট হচ্ছে। তখন কোচ ওই জিনিসটা ফাইন্ড আউট করবে, ফাইন্ড আউট করে ওইটা আবার কারেকশনে যাবে। এখন আমরা ওখানে কার সাথে ম্যাচ খেলতেছি দেখতে হবে। যদি আমরা চায়না যাই, যদি চায়না ন্যাশনাল টিমকে না পেলাম, যদি একটা ক্লাব টিমের সাথে খেলি বা একটা প্রদেশের টিমের সাথে খেলি, তাহলে কিন্তু লাভ হবে না, বরঞ্চ এখানে যাওয়াটা আমাদের জন্য লস হবে।
লস হবে কি, আমরা এই যে সময়টুকু, যে সময়টা চায়না থাকবো, আমরা কিন্তু হয়তো বিভিন্ন জায়গায় জার্নি করতে হবে, আবার এই যে আসা যাওয়া যেটা জার্নি, তখন কি হবে, নিজেদের মাঠে ফরেনার হয়ে গেলাম আমরা। এই কাজটা যদি আমরা কোনো একটা ভালো টিম এখানে ঢাকায় এনে যদি আমরা এই প্রস্তুতিটা নিতাম, আমাদের জন্য খুবই ভালো হতো এবং লোকাল দর্শকরা একটা ভালো ম্যাচ দেখতে পারতো, যার ফলে আমাদের দর্শকরা সামনে এশিয়া কাপে আরও বেশি আসতো মাঠে। এই ব্যাপারটা আসলে ফেডারেশন কেন যে করলো এটা ওনারা ভালো বুঝবে, এবং এখানে প্রস্তুতিটা আসলে এশিয়া কাপটা আমাদের জন্য অনেক বেশি ভালো, এবং এটা আমাদের নিজেরাই অর্গানাইজ করতেছি। এখানে সব কিছু বললো যে রেজাল্ট হলো আসল। আমাদের সবসময় বিগত যতগুলো টুর্নামেন্ট বাংলাদেশ করছে, আমাদের অফিসিয়াল সাইড থেকে কোনোবারই আমাদের রেজাল্ট খারাপ যায় না, রিপোর্ট সবসময় অর্গানাইজ আর হিসাবে বাংলাদেশের সব টুর্নামেন্টই ভালো, তারা সুনাম অর্জন করছে। বাট রেজাল্ট দরকার, আমাদের রেজাল্ট দরকার। রেজাল্টের জন্য যেটা করা দরকার ফেডারেশনের সেদিকেই নজর দেওয়া উচিত। শাহাবুদ্দিন ভাই, নিজের দেশে নিজেই ফরেনার হয়ে যাব এই চীনের থেকে আসার পরে, এটা একটু আগে আমরা বিরতিতে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে আর কি কি ধরনের বা কিভাবে প্রস্তুতি আমরা নিতে পারতাম? আমি একটু সমগ্র দেশ নিয়ে যদি বলি আর কি, একটা হকির মধ্যে সীমাবদ্ধ না রেখে, যেমন ট্যুর ডে ফ্রান্স একটা হয়, ওটা হলো 3500 কিলোমিটারের সাইক্লিং রেস। এটা টোটাল আপনার 21টি স্টেজে হয়, সেগমেন্টে ভাগ করা, 23 দিন ধরে হয়। তার অর্থ হলো এটার মধ্যে তাদের ফিটনেসের সাথে দম, শক্তি সব। তো একটা কথা বলি পার্থ ভাই, যে আমাদের যে রিক্সাওয়ালারা সকাল থেকে সারাদিন রিক্সা চালাচ্ছে পিছনে 2-3 জন লোক নিয়ে, তাই নয়, সকাল থেকে রিক্সাওয়ালা, হোল ওয়ার্ল্ডে এরকম নাই। এরা কিন্তু ওরকম ফুডিংও পায় না, ওরকম নার্স কিছুই নাই। এদের যদি আমরা একবার হিসাব করতে পারতাম যে এদের আমরা সাইকেলিংয়ে আনি কয়েকজনকে, ওরা অনেকের চেয়ে বড় হয় এই যে লং ডিস্টেন্সের যে সাইকেলিংয়ে বেটার করতো। একই কথা, আমি অনেক কিছু মানে আমরা ভুলে যাওয়ার সিস্টেম বলি। একসময় ইংলিশ চ্যানেল ছিল আমাদের হাতের মুঠোয়, ব্রুজেন্দার সমানে পার হয়েছে, মোশাররফ পার হয়েছে, আরও 17রা পার হয়েছে কাদের। তো এই 8-10 দিন আগে কলকাতার সাইনি মেটা 14 ঘন্টা সাশ্রয়া ইংলিশ চ্যানেল পার হয়ে আসলো। আমাদের কোথায় সেই 17রা? আমরা যদি বলি নদীমাতৃক দেশ, আমরা সাঁতারে ভালো করবো, নো। ইন্টারন্যাশনাল সাঁতার হলে তো পুকুরের ওপাশে একটা বোট থাকতে হবে, যেখানে সাঁতারে কিক করে সামারসেল দিয়ে আবার আসতে হবে। সেরকম পুকুর কয়টা আছে? একটাও নেই ঢাকার বাইরে। তো আমরা নদীমাতৃক দেশ যদি ভেসে থাকার চেষ্টাই হয়, তা আমরা কেন লং ডিস্টেন্সে যাই না? আমাদের এই চেষ্টাগুলা আজকে আপনার যে এটার সাথে মিলিয়ে বলি, যে যারাই এই প্ল্যানিংগুলো ভাবে তারা এগুলো ভাবে না। তারা ভাবে কোনো মতে যদি আমি বাংলাদেশের হকি দলটাকে বাইরে পাঠিয়ে দিতে পারি, আমি সেফ। ভাই ওই তো বাংলাদেশ দলটার বাইরে পাঠিয়েছি, কিন্তু বাইরে পাঠানোটা হলো গিয়ে 7টা দল কোথা থেকে আসবে? বিদেশ থেকে আসবে। আমাদের বাংলাদেশ দলটা বিদেশ থেকে আসবে, মানে 8টা দল, আমরা সব 8টা দলই বিদেশ থেকে আসলাম, নিজের দেশে পরবাসী। এই যে ভুলগুলো, এটা থেকে লাভটা কি হলো? আরে ভাই তোমাদের তো বিদেশ পাঠিয়েছিলাম, তো রেজাল্ট তো দিতে পারলা না। তো এইটা তো বড় কথা না। রেজাল্ট ওই যে একটু আগে সেলিম বললো যে বিদেশে গেলে তো এক জায়গায় বসে খেলবে না, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে আসতে হবে। এই টায়ার্ডনেসটার উত্তর কি হবে? নিজের দেশে যখন আসবে তখন তারা এই টায়ার্ডনেসটা ওভারকাম করে কতটুকু খেলতে পারবে। তার মধ্যে আবার আছে নির্বাচন। সো প্লেয়াররা যে তাদের আদরটুক পাবে, নির্বাচিত যারা বা যারা ফেডারেশনের কর্মকর্তা তারাই তো পারিবারিক হেড, তাদের থেকে যে আদরটা পাবে সেটাও নাই, কারণ তারা তো তখন ব্যস্ত নিজেদের নিয়ে। তো প্লেয়াররা হয়ে যাবে অনেকটা ছন্ন ছাড়া। আগে থেকে খারাপ বলবো না, বাট যদি ওদের দিকে ঠিকমতো নজর দেওয়া হয়, ইয়েস ডেফিনেটলি উইল মেক এ ডিফারেন্স। বাট যদি আমরা নজর না দেই, তাইলে আমাদের 8 নম্বরের জায়গা থেকে উঠে আসা কষ্টকর হবে। শাহাবুদ্দিন ভাই, আপনার কি মনে হয় শুধুমাত্র আমাদের হকি ফেডারেশনের কর্মকর্তারাই বিদেশ ভ্রমণের ব্যাপারে খুব বেশি আগ্রহী, আমাদের প্লেয়াররা কি আগ্রহী নয়? আমি এভাবে না বলে একটা কথা বলবো, আমি আমাদের একটা জাতীয় ক্রীড়া পরিষদ আছে আর কি, ওদের কর্মকর্তাদের পাসপোর্টটা এনে ভিসা চেক করেন তো, কতবার ওরা বিদেশ গিয়েছে, কি প্রয়োজনে গিয়েছে উত্তর দেন। যারাই বিদেশ গেছে তাদের উচিত ফেরত এসে রিপোর্ট তৈরি করা, যে কেন গিয়েছিলাম, কি কারণে, ওইটা পেপারে আসুক, সাংবাদিকদের মাধ্যমে বলুক আমি এই কারণে বিদেশ গিয়েছিলাম। আজকে আরেকটা কথা বলবো, যে নির্বাচন নিয়ে কথা বলি। নির্বাচনে সবচেয়ে বড় হলো যারা জেলা ক্রীড়া পরিষদের ভোটটা পাবো, ওখানে 41টা ভোট আছে। কিছু মনে করবেন না, আমাদের বস্তিগুলো ঢাকায় আছে, কেন উৎখাত হয় না জানেন?
বস্তির নেতারে যদি আপনি হাত করতে পারেন, বস্তির সব ভোট একজনের কাছে। ওদের ইন্ডিভিজুয়াল ভোট দিচ্ছে, কিন্তু ওই বস্তির নেতা যে বলেছে ওই ভোট। আমি বললে এটা ঠিক না, এটা আসলেই ঠিক না আমার কথা, কিন্তু তারপরেও এই জেলা ক্রীড়া পরিষদের যারা ভোট দিবেন তাদের ভোটগুলো যদি পরে সাংবাদিকরা বের করতে পারে যে 41টা ভোট কোথায় কোথায় গিয়েছে, দেখবেন একই জায়গায় গিয়েছে। হয় রহমতকে দিবে, নাহলে রশিদকে দিবে, দিবে একজনকেই। এটা তো হতে পারে না, লোক তো 41 জন, তো 41 জায়গায় হলো না কেন? আমার মনে হয় যে এটা একদমই অনুচিত, যে এটা তো ডেমোক্রেসির বাইরে, যে আমি ভোট দেবো এটা দেখবে কেন? বাট এই 41টা ভোট যদি সাংবাদিকরা বাইর করে যে তোমার 41টা ভোট, ভোটের পর আমরা দেখবো যে তোমরা কারে 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 দিলা, এক জায়গায় যদি পড়ে, এটা কি ধরনের ভোট হলো, কে জিতলো না জিতলো, কি রেজাল্ট কি হচ্ছে। তার মানে বলা যেতে পারে যে ফেডারেশনে দুজন সাধারণ সম্পাদক প্রার্থীর বাইরেও কেউ আছেন যিনি কিনা ভোটার নিয়ন্ত্রণ করছেন। ডেফিনেটলি আপনি এটা যদি ক্রীড়াঙ্গনের খবর রাখেন, তাহলে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো জেলা ক্রীড়া পরিষদ। এবং আপনি এখনই জেলা ক্রীড়া পরিষদে যান, মানে তার জেলায় যান, সবচেয়ে বড় কষ্টকর জায়গা হলো মাঠ। ঘাস বড় হয়েছে, গরু চড়তেছে, খেলার খবর নাই, 45 গোল খেয়ে গেলাম এসে, বাট আমি জেলা ক্রীড়া পরিষদের একজন কাউন্সিলর। এটাই তো হচ্ছে। বাট তার শক্ত ঘাঁটি হলো তার ভোট, ওটার মাধ্যমে একজনকে জিতাবে, হারাবে, চলে আসবে ক্ষমতায়। সেলিম ভাই, আসলে আমরা যদি আমাদের বিদেশের টিমগুলোর সাথে নিজেদের তুলনা করি, তো সেক্ষেত্রে আসলে ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় আমরা আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে পিছিয়ে রয়েছি বা এগিয়ে রয়েছি? সবচেয়ে আমরা পিছনে, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের মাঠ এবং নিয়মিত আমাদের দেশে হকি লিগ হচ্ছে না, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে না, সেকেন্ড ডিভিশন বা স্কুল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টগুলো যদি, লোকাল টুর্নামেন্টগুলো যদি আমরা নিয়মিত হতো, তাহলে অবশ্যই আমরা উঠে আসতাম। হ্যাঁ, যে একটা লোকের নাম বলতেই হয়, যদি উনি প্লেয়ার না, স্কোয়াড লিডার উইং কমান্ডার রাফি স্যার, উনি প্লেয়ার না, বাট উনি চিফের প্রতিনিধি হিসাবে ফেডারেশন কাজ করছে, এবং এই যে স্কুল টুর্নামেন্ট দুইটা ওনারই অবদান, এবং উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্পন্সর কাছে দৌড়ে উনি এই স্কুল টুর্নামেন্টটা সফলভাবে দুইটা টুর্নামেন্ট করছে। আর আমাদের লোকাল, যদি আপনি লোকাল টুর্নামেন্টগুলো যদি আপনি ঠিকমতো করতে না পারেন, কোনোদিনও হকি ভালো আশা করা যাবে না। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যুব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, দেখেন এই যে প্রিমিয়ার এবছরটাতে কিন্তু শেষ হয়ে গেল, খেলা নাই। প্লেয়াররা তো যদি প্রিমিয়ার ডিভিশন খেলা না হয়, তা প্লেয়ারদের তো আর উৎসাহ থাকে না, কারণ ওখান থেকে তাদের কিছু আসে, রুটি রোজগারের জায়গা হলো লিগ। সেই লিগটাই যদি নিয়মিত না হয়, আপনি কোনোদিনও ভালো আশা কিছু করতে পারবেন না। আর ইউরোপের সাথে যে বলবেন, ইউরোপ ওরা সবসময় টার্ফে খেলে, এবং ভালো খেললে ওদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়। আমাদের প্লেয়ারদেরকে খেলা শেষ, তার প্লেয়ারদের যে পরবর্তী জীবন যে কী হবে, প্লেয়াররা নিজেরাও জানে না। এবং সত্যি কথা বলতে গেলে আপনি অনেক খোঁজ নিয়ে দেখেন, আমাদের অনেক ভালো ভালো হকি প্লেয়াররা এখন খুব খারাপ অবস্থায় আছে, শুধু এই লিগ না হওয়াতে, খেলা না হওয়াতে, যার প্লেয়াররা মানে খেলবে কি খেলবে না, মানে একটা এর ভিতরে আছে। সেলিম ভাই, আপনার কাছে আমি আবার আসবো, শাহাবুদ্দিন ভাইয়ের কাছে আসবো, তার আগে আমাদের একটা ছোট্ট সম্প্রচার রয়েছে সরাসরি। দর্শক, জাতীয় আমাদের রাজধানী আগারগাঁওয়ে মেট্রো রেল স্টেশন নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে, এবং সেটা উদ্বোধন করছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। ফিজিবিলিটি স্টাডি হয়ে গেলে ওই দুটির কাজও আমরা, রুট অ্যালাইনমেন্ট সম্পর্কে আমি আপনাদের আগে অনেকবার জানিয়েছি। এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, প্রথমে হবে এমআরটি লাইন 6 উত্তরা 3rd ফেজ থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। আজকে একটা নতুন মাইল ফলক, কনস্ট্রাকশন ওয়ার্ক নির্মাণের পথে আমরা আর একটা গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলাম। আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের কাজ এখন থেকে পুরোদমে চলবে। পদ্মা সেতু যেমন চলছে নির্মাণ কাজ, মেট্রো রেল কাজও পুরোদমে ইন ফুল সুইং চলবে, এবং এই দুটা প্রজেক্টের দিকে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা এই প্রকল্পকে
স্পিড আপ করছি, যাতে আমরা আমাদের টার্গেট অনুযায়ী জনগণের সেবা এই দুটি প্রজেক্টকে কাজে লাগাতে পারি। এবং মেট্রো রেল ঢাকার চেহারা পাল্টে দেবে। 3টা মেট্রো রেল যখন হয়ে যাবে, 1 এবং 5-এ আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিও 5-6 কিলোমিটারের মতো আন্ডারগ্রাউন্ড আছে। তারপরে একটাতে 9 আছে, আমার সব মুখস্থ, আমি জানি। একটাতে 9 পর্যন্ত আছে। তো 2টা এমআরটি লাইন পরবর্তীতে হচ্ছে। আমি আশা করি যে আমরা এই কাজটি বাংলাদেশের জনগণের স্বার্থে, জনসেবা এবং আমাদের এই ঢাকা সিটিতে যে ন্যাগিং কেওটিক ট্রাফিক জ্যাম, এর বিরুদ্ধে এটা একটা কার্যকর ব্যবস্থা হিসেবে আধুনিক গণপরিবহনকে সমৃদ্ধ করে। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বাংলা। দর্শক, রাজধানী আগারগাঁওয়ে মেট্রো রেল প্রকল্পের একটি প্রজেক্ট উদ্বোধন করছেন আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি দেখছিলাম সেই অনুষ্ঠান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচনায়। শাহাবুদ্দিন ভাই, সময় খুবই স্বল্প, জাস্ট এক কথা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের নানা সমস্যা থাকতে পারে, ফেডারেশনের সমস্যা থাকতে পারে, আমাদের অনুশীলন সমস্যা থাকতে পারে, কিন্তু তারপরে আসলে খেলোয়াড় হিসেবে তো আমাদের নিজেদের খেলোয়াড়দের দায়িত্ব রয়েছে। এই মুহূর্তে আসলে খেলোয়াড়দের দায়িত্বগুলো কি কি আপনি যদি বলতেন? আমার সবচেয়ে বড় কথা হলো যে নিজেদের মধ্যে যাতে কোনো রকম ভুল বুঝাবুঝি না থাকে, নাম্বার 1। আগে আমি বলেছি যে কখনোই খেলা মাঠে হয় না, খেলাটা হয় পিছনে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যাতে বেশি থাকে, সবচেয়ে বড় জিনিস। এই ভুল বুঝাবুঝিটা বন্ধ করতেই হবে। আর নাম্বার 2 হলো যে অন্য দল থেকে যাতে ঘাবড়ে না যায়, মাঠে নামার আগে যাতে ঘাবড়ে না যায় যে ও আমার চেয়ে অনেক বড়, কোনোদিন এটা যাতে আমরা পাত্তা না দিই। আমার নিজেকেই, আমি গতবারও বলেছিলাম যে আমাকে আগের রাত্রে বলতেছে পাকিস্তানের সাথে 5 গোল অ্যাকসেপ্টেড। আমার মাঠে তো নামতে দেন। কর্মকর্তারা ঘাবড়ায় গেছে। আমাদের দল তো বললাম তো যে জার্সি বদল করতে বলো তো আমরাই পাকিস্তান, ওদের চাপায় রাখছি পুরাটা খেলাই। তো এই জিনিসটা রাখতে হবে যে ইয়েস, হার না মনোভাব, হারবো কেন, তাইলে আমরা ভালো করবো। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। সেলিম ভাই, জাস্ট এক কথায় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে ফেডারেশন নির্বাচনের পরে ফেডারেশনের কি কি দায়িত্ব থাকা উচিত খেলোয়াড়দের উপর? আমি প্রথম বলবো, নির্বাচনের আগে আমি 2টা প্যানেল যদি এক হয়ে একটা প্যানেল হইতো, তাইলে হয়তো কি যে ভালো একটা কমিটি আমরা আশা করতে পারতাম। যেহেতু এখন নির্বাচন আছে 2টা প্যানেলে, এর ফাঁকে দেখবেন অনেক লোক, অযোগ্য লোকও চলে আসবে, যারা হকির সাথে অতটা ইনভলভমেন্ট নাই বা হকি সম্বন্ধে নাই। এইটা তারপর যদি বড় হকি যেই আসুক, যেন হকির প্রতি 100% মনোযোগ দেয়, যারা হারবে তারাও যেন ওনাদেরকে সাপোর্ট দেয়, তাইলেই হকির উন্নতি আশা করা। ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখছিলেন আজকে আমাদের উই লাভ স্পোর্টসের পর্ব। আমরা কথা বলছিলাম হকি নিয়ে। সামনে এশিয়া কাপ হকি রয়েছে, আমাদের অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সবকিছু মোকাবেলায় আমাদের হকি ফেডারেশন কতটা প্রস্তুত, আমাদের দুজন অতিথি সেইগুলোই আসলে পরিষ্কার করার চেষ্টা করেছেন। আগামীকাল ঠিক একই সময় আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।